চীনে গিনির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক। কাল অংশ নেবেন সামার দাভোস ফোরামে। ধানমন্ডিতে সাংবাদিকদের উপর জামায়াতের হামলা, 3 জেলায় আটক আওয়ামী লীগের 44 কর্মী। আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্রেনটি শিরোনাম। আপনাদের সাথে আছি আশিক তমাল। সরকারি সফরে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে গিনির প্রধানমন্ত্রীর সাথে আজ বৈঠক করেছেন তিনি। আগামী 25 জুন বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দালিয়ানে 2 দিনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন। সেখানে আগামীকাল অংশ নেবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম নিউ চ্যাম্পিয়ন্স বার্ষিক সভা বা 2026 সামার দাভোস ফোরামে। বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও। 26 জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসূচি নিয়ে আরও জানাতে দালিয়ান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। 15 থেকে 17টি চুক্তি এবং সমঝোতার কথা বলা হচ্ছে, সেগুলো বিষয়ে একটু আমাদের জানাবেন। তমাল, প্রধানমন্ত্রী তারেক রহমান এখন ডালিয়ান ইন্টারন্যাশনাল সেন্টারে পরিবর্তনশীল বিশ্বে জলবায়ু নেতৃত্ব বিষয়ক একটি অধিবেশনে বক্তব্য রাখছেন বলে আমরা জানতে পেরেছি। হয়তোবা তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি কি বললেন সেটি জানা মাত্রই আমরা আপনাদের জানিয়ে দেব। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যতটুকু আমরা তথ্য পাচ্ছি যে প্রধানমন্ত্রী যে বক্তব্যটি রেখেছেন সেখানে পরিবর্তনশীল বিশ্ব আসল জলবায়ু সংকটটি কিভাবে বাংলাদেশের মতো দেশকে ক্ষতিগ্রস্ত করছে এবং একই সাথে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড যেটি রয়েছে সেই লস অ্যান্ড ড্যামেজ ফান্ডটি কীভাবে ক্ষতিগ্রস্ত দেশকে সহায়তা করা যায় সেটি বিষয়ে আসলে তিনি বক্তব্য উপস্থাপন করবেন। একই সাথে জলবায়ু পরিবর্তন এটি হচ্ছে বৈশ্বিক একটি সমস্যা। এই সমস্যাটি আসলে কাটিয়ে উঠতে শুধুমাত্র একক কোনো দেশের পক্ষে সম্ভব নয়। সম্মিলিতভাবে প্রত্যেকটি দেশ যাতে এগিয়ে আসে সংকট মোকাবেলায় সে আহ্বান জানাবেন তিনি এবং এজন্য প্রযুক্তি সহ আর্থিক সহায়তা সহ সব কিছুই যাতে সহযোগিতা করা হয় সে বিষয়ে তিনি জোর দেবেন। একই সাথে বর্তমান সরকারের যে নির্বাচনী অঙ্গীকার ছিল 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং 20,000 মাইল খাল খননের যে কর্মসূচি সেটিও আসলে এই বৈশ্বিক ফোরামে তিনি উপস্থাপন করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আজকে এবং আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান ডালিয়ান শহরে থাকবেন। আগামীকাল দুপুর পর্যন্ত এখানে থাকবেন। পরবর্তীতে তিনি বেইজিংয়ে যাবেন। বেইজিংয়ে তার বেশ কিছু কর্মসূচি রয়েছে, তবে গুরুত্বপূর্ণ যে কর্মসূচি সেটি হচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে এবং এই বৈঠকে 17টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে, যেটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে দুই দেশের পক্ষ থেকেই। তমাল। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। চীনের দালিয়ান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আশিকিন প্রিন্স। প্রধানমন্ত্রীর চীন সফরে সোলার এনার্জি নিয়ে দেশটির সাথে বড় চুক্তি হতে যাচ্ছে। রাজধানীর একটি হোটেলে সিপিডির বাজেট আলোচনায় এই কথা জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। গভর্নমেন্টের সকল সদিচ্ছা আছে, কোনো এই সেক্টরটা যদি এগিয়ে আসে, এবং গভর্নমেন্ট এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে চায়না আছেন এবং আপনারা দেখবেন এখনও ডিসিশন হয় নাই, আপনারা দেখবেন বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে ইনশাআল্লাহ। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে জামায়াত ইসলামী। এতে আহত হয়েছেন একাধিক গণমাধ্যম কর্মী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে এদিন রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বিএনপি, জামায়াত ও এনসিপি। পুলিশ জানায় বিভিন্ন স্থানে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ধানমন্ডি 32-এ সাংবাদিকদের উপর এই হামলা জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের ধানমন্ডি শাখার নেতাকর্মীদের। এতে আহত হন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী।
আমি সেই কথার প্রতিবাদ করছি যে আপনি এই ধরনের কথা গণমাধ্যম কর্মীদের বলতে পারেন না। এরপরে জামাতের নেতা কর্মীরা আমার উপরে আক্রমণ করে। আমি জামাত দুইটা সাংবাদিক, এরপরেও তারা আমাদের মারছে। চেষ্টার ফলে একটা পর্যায়ে থেমেছে। এখন আমরা আসেন, আমরা আমাদের যদি কেউ ভুল করে থাকে আমি সকলের পক্ষ থেকে আপনাদের কাছে এর আগে এই এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াত ঘোষণা দেয় যে কোনো মূল্যে প্রতিহত করা হবে আওয়ামী লীগকে। বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং আজকে বলে রাখি মহিলা জামাত ছাত্রী সংস্থা সহ যারা আছে এরা জীবিত থাকতে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেব না। আর কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসবে না, আর কোনোদিন স্বৈরাচার ফিরে আসবে না। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গুলিস্তান এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল করেছে জুলাই আন্দোলনকারীরাও। তারাও ঘোষণা দেন আওয়ামী লীগকে প্রতিহত করার। চোখ দিয়েছি, হাত দিয়েছি এই বাংলাদেশের গণতান্ত্রিক মুক্তির জন্য। আমরা তাদেরকে আর এই বাংলাদেশের রাজনীতি করতে দিতে পারি না। তারা আর বাংলাদেশে যেন কোনো রাজনৈতিক কার্যক্রম চালু না করতে পারে, কোনো মিছিল, কোনো মিটিং না করতে পারে, তারই প্রতিবাদে আমরা সমস্ত জুলাই যোদ্ধারা রাজপথে নেমেছি। এদিন রাজধানীতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। আটক করা হয়েছে বেশ কয়েকজন সন্দেহভাজনকে। মিছিল এবং সমাবেশ বা জমায়েত হওয়ার মাধ্যমে তারা আসলে বাংলাদেশ সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলতে চায়, আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায়। সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। যে কোনো ধরনের নাশকতা, যে কোনো ধরনের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে রয়েছে 18,000 পুলিশ, 6 জেলায় সেনাবাহিনী আর 5 জেলায় মোতায়েন আছে বিজিবি। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। সেনাবাহিনী মোতায়েন মানে এই নয় যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনেক কিছু করে ফেলবে। ছোটখাটো নাশকতা ছাড়া বড় কিছু করার সক্ষমতা দলটির নেই। এই কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর হুঁশিয়ারি, আওয়ামী লীগকে ফিরতে দেয়া হবে না। কিছু খুব ছোটখাটো নাশকতার সক্ষমতা হয়তো আছে, আর তাদের প্রচুর টাকা আছে, সেটা খরচ করে হঠাৎ করে কোনো নাশকতা করে কিনা, সেজন্য যে জায়গায় ঝুঁকি বেশি মনে হয়েছে সেখানে সেনাবাহিনী রাখা হয়েছে জনগণের নিরাপত্তার স্বার্থে। এর মানে এই না যে সরকার মনে করে আওয়ামী লীগ অনেক কিছু করতে পারবে। ওরা নানা ধরনের উস্কানিমূলক কাজ করবে। শুধু তারা নয়, তাদের পক্ষের অনেক মহল কিন্তু আজকে এমন কথাবার্তা বলছেন যেটা দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ বিকেল 4টার খবরে। কিলিয়ান এমবাপ্পের ঝলকে ইরাককে 3-0 গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই নকআউটে ফ্রান্স। জোড়া গোল করেছেন ফরাসি তারকা। আর বিশ্বকাপে নিজের প্রথম গোলে দেখা পেয়েছেন উসমান দেমবেলে। এদিকে আর্লিং হল্যান্ড ম্যাজিকে নকআউট পর্ব নিশ্চিত করল নরওয়ে। সেনেগালকে হারিয়েছে 3-2 গোলে। টানা 2 হারে গ্রুপ পর্ব থেকে বিদায় অনেকটাই নিশ্চিত সাদিও মানেদের।